আখিকেই ভালোবেসে ফেলেছে দেবা, সব সত্যিটা স্বীকার করলেও সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে জেঠুমণি বুঝতে পারছে না কি করে জেঠিমণির চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা জোগাড় করতে পারে। আর ঠিক তখনই জেঠুমণি খুব ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করতে থাকে। অর্ককে বলে, তুই যেভাবেই হোক তোর মাকে সুস্থ করে দে, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু অর্ক বলতে পারছে না যে তার চাকরিটাই আর নেই। এদিকে দেবা তো দেখতে থাকে খুব সুন্দরভাবে আখি রান্না বান্না শুরু করে দিয়েছে। তখনই দেবা ভাবে, আমার তো এই মেয়েটাকে ভালো লাগে না, তবু আমি এর সাথেই কেন এত বেশি জড়িয়ে পড়ছি। আমি তো ঝিলিককে ভালোবাসতাম, কি করে আমি নিজেকে সামলাবো বুঝতে পারছি না। আখি রান্না বান্না করতে থাকে আর তখনই বলে, দেবা এই মাছের ঝোলটা খেয়ে বলো তো এতে কি লাগবে। তখন আর দেবা কোনো উত্তর দিতে পারে না। এদিকে অর্ক বুঝতে পারছে না বাড়ির সবাইকে কি করে জানাবে তার চাকরিটাই আর নেই। তখনই রাইমা বলে, আমি বলছিলাম কি যে এতগুলো টাকা অর্কর পক্ষে জোগাড় করা কি আদৌ সম্ভব, আমাদেরকে অন্যভাবে জোগাড় করতে হবে। তখনই আতর বলে, কি বলছো কি তুমি, ও হলো মায়ের ছেলে, ও যদি জোগাড় করতে না পারে তাহলে কি করে হবে, আমরা সবাই আছি ওর সাথে, কিন্তু ওকেও তো কিছু দিতে হবে। এরপর চুপ করে রয়েছে। গৌরব তখন বলে, আমি যতটা পারবো দিয়ে দিচ্ছি, আসলে আমি নিজে একটা প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছি, আমার পক্ষে যতটুকু সম্ভব 3 লাখ 5 লাখ জোগাড় করছি, কিন্তু অপারেশন হওয়ার পরেও আরও কিছু বেসিক খরচা থাকে, সেগুলোও জোগাড় করতে হবে। মোটামুটি 3 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে করতে হবে। এরপর 3 লাখ টাকা কোথা থেকে জোগাড় হবে কিছুই বুঝতে পারছিল না জেঠুমণি, আর বলে, আমি একটা কাজ করি, আমি অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করি। গৌরব তখন বলে, কিন্তু জেঠুমণি লোনের জন্য অ্যাপ্লাই করলে তুমি কত টাকাই বা আর পাবে, বেশি টাকা তো পাবে না, লাখখানেক হলেও পাবে, কিন্তু এর বেশি পাবে না। এর মধ্যে অর্ক চুপ করে রয়েছে। আতর তখন বলে, কিরে দাদা তুই কোনো উত্তর দিচ্ছিস না যে, মাকে কি তুই সুস্থ করতে চাস না? রাইমা তখন বলে, কেন চায় না, সবাই চায় সুস্থ করতে, কিন্তু টাকাটা পাওয়াটাও খুব মুশকিলের ব্যাপার। এর মধ্যে অর্ক বলে, আমি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারবো না, যা টাকা পয়সা জোগাড় করতে হবে সেটা তোমাদেরকেই করতে হবে। আর এটা শোনার পর জেঠুমণি খুবই কান্নাকাটি করতে থাকে। অর্ক তখন বলে, আসলে আমার তো চাকরিটাই নেই, যদি চাকরিটা থাকতো তাহলে হয়তো আমি সব ব্যবস্থা করে দিতে পারতাম। অনেক দিন আগেই আমার চাকরি চলে গেছে, আর এই কথাটা আমি বাড়িতে কাউকে জানাতে পারতাম না। আমি অফিস টাইমে ঠিক বেরিয়ে যেতাম ঠিকই, রাস্তায় রাস্তায় ঘুরতাম, সব জায়গায় চাকরির জন্য ঘুরেছি, কিন্তু কোনো অপশান পাইনি, তাই আমাকে দিয়ে আর কিছু হবে না। রাইমা বলে, কি বলছো কি অর্ক, তোমার চাকরিটাই আর নেই, ওর জন্যই আমাদের মেয়ে যখন তোমার কাছে কিছু চায় তুমি দিতে পারো না, আজ আমি পুরোটা বুঝতে পারলাম। আখি তখন বলে, বৌমণি এটা কিন্তু ঠিক হচ্ছে না, দাদাভাইয়ের এই বিপদের দিনে কোথায় তুমি পাশে দাঁড়াবে তা নয় তো তুমি ওনাকে এইভাবে অপমান করছো। মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে, তাই বলে কাউকে ইনসাল্ট করো না। এর মধ্যে রাইমা বলে, এই শোন আখি, আমি না তোর কাছ থেকে কিছু জানতে চাই না। আখি তখন বলে, কেন জানতে চাও না? অবশ্যই জানতে হবে। ঝিলিক বলে দেয়, তুমি আর কি দাদাভাইয়ের পাশে দাঁড়াবে, তুমি তো মেয়েকে মানুষও করতে পারছো না, আর সেই সময়টুকু ভাবো কি করে আখিকে জব্দ করবে, তাই তো? শোনো, এই আখির সাথে না আগের আখির কোনো মিল নেই, এই আখি মরতে নয় মারতে এসেছে। আর এটা শোনার পর রাইমা রীতিমতো ভয় পেয়ে গেছে। নীলিমা অনেক বেশি খুশি হয় যে আখি প্রতিবাদ করতে শিখে গেছে, কিন্তু এটা যে আখি নয়, এটা হলো ঝিলিক, সেটা সে জানেই না। গৌরব তখন বলে, সবাই শান্ত হও, এরকমভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে একজোট হয়ে কাজটা করতে হবে, তবেই সব ঠিকঠাক হবে, না হলে কিন্তু হবে না। অন্যদিকে দেখা যায় রান্না করা তো হয়ে গেছে আখির, এরপর সবাইকে খেতে দিয়েছে, আর সবাই খেয়ে তখন বলে খুব ভালো হয়েছে। কিন্তু কমলা বলে, ভালো ভালো, এইরকমভাবে যদি রান্নাবান্না করতে থাকিস তাহলে কিন্তু সবাই চেটেপুটেই খাবে। আর দেবা, তুই তো এখন সব টাকার দায়িত্ব ঝিলিকের হাতে তুলে দিয়েছিস, আমার আর কিছু বলার নেই। এরপর আখি বলে, দেবা তোমাকে একটু ভাত দিই। এরপর দেবা দেখতে চায় হাঁড়িতে আদৌ আর ভাত আছে কিনা, আর বলে যে এবারে দাও। এরপর আখিও একইভাবে খেতে বসে পড়েছে আর বলে, সত্যি তুমি পারোও বটে। সবাই যখন অনেক মজা করতে থাকে আর ঠিক তখনই বারবার করে দেবা তাকাতে থাকে আখির দিকে। এর মধ্যেই জেঠুমণি খুব ভেঙে পড়েছে। জেঠুমণি বলে, ভাইয়ের কাছে টাকা চাইলে হয়তো পেলেও পেতে পারি, কিন্তু ভাই কি টাকা দেবে? হয়তো দেবে, ওর পায়ে ধরে হয়তো বলবো, কিন্তু আমার তো টাকাটা জোগাড় করতেই হবে। আমার স্ত্রীর এই বিপদের দিনে আমি যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? টাকা আমাকে জোগাড় করতেই হবে যেভাবেই হোক না কেন। তখনই ঝিলিক বলে, এভাবে চুপ করে থাকলে হবে না,
একটা অপশান তো আমাকে বার করতে হবে, কিন্তু কি করে বার করব সেটাই বুঝতে পারছি না। তবে যা করার খুব ঝটপট করে করতে হবে। এর মধ্যেই দেবা গ্যারেজে চলে গেছে আর মেশিনটা ভ্যানে করে নিয়ে গেছে পল্টু আর চারানা। তখন দেবা বলে, এ কি, মেশিনটা আবার এখানে আনলি কেন? পল্টু তখন বলে, কেন, ঝিলিক আগে যেরকমভাবে সেলাই করতো এরকমভাবে এখানেও সেলাই করবে। দেবা তখন বলে, না না, এখানে সেলাই করার কোনো দরকার নেই, ওখানে দিয়ায় বাড়িতে। কিন্তু পল্টু বলে, আরে বাবা না, এখানেই করবে। এর মধ্যেই দেবা বলে, আমাকে কিছু একটা করতে হবে। এরপর জুডো সেন্টারে সবাইকে ফোন করে আর বলে, শোন, আমি তোদের একটা কথা বলছি, তোরা ঝিলিককে এসে বলবি জুডো প্র্যাকটিস করাতে। জুডো প্র্যাকটিস না করালে ওই ঘরটা দখল করে নেবে বলে ঠিক করেছে, এরকমই বলবি, ঠিক আছে? আমার কথা কিন্তু আবার বলিস না। এরপর বাচ্চাগুলো এসে বলে, ঝিলিক দি চল, এবারে আমাদেরকে জুডো শেখাবি। আরে কতদিন শেখাস না বলতো? ভয় পেয়ে গেছে আঁখি আর বলে, সর্বনাশ, এবার কি হবে? আমি তো কিছুই জানি না। দেবা তো মনে মনে হাসতে থাকে আর সেটা দেখে নিয়েছিল আঁখি আর বলে, আমাকে কলে ফেলার চেষ্টা করেছে দেবা। এই রকম পাজি লোক তো আমি আর কোনোদিন দেখিনি। এরকমভাবে কেউ বিপদে ফেলার চেষ্টা করে? আমি তো এইসব জানি না। আর এটা জানার পরেও দেবা ইচ্ছে করে ওদেরকে পাঠিয়ে দিল। এরপর ড্রেস ফ্রেস পরে তো চলে গেছে আঁখি, কিন্তু কোনোভাবেই আর জুডো প্র্যাকটিস করাতে পারে না, নিজেই রীতিমতো পড়ে যাচ্ছে। আর এই ঝিলিককে দেখার পর তো সবাই চমকে যায় আর বলে, কী রে ঝিলিক দিদি, তুই এরকমভাবে হাঁপিয়ে যাচ্ছিস কেন? তুই তো আমাদেরকে কত ভালো জুডো শেখাতিস, আর শেষে এখন নিজেই হামাগুড়ি দিচ্ছিস। এরপর আঁখি মনে মনে ভাবে, আমি যদি ঝিলিক হতাম তাহলে তো হয়েই যেত, আমি তো ঝিলিক নই, আমি হলাম আঁখি। এরপর দেবা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আঁখি তো রীতিমতো আবারও পড়ে যাচ্ছিল। তখনই দেবা আঁখিকে ধরে নেয় আর বলে, সত্যি কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? তার জন্যই ওর প্রতি আমার একটা টান রয়েছে। আমি তো সেই টানকে কোনোভাবেই অস্বীকার করতে পারছি না। তাহলে আমি কি করতে পারি? এর মধ্যে ঝিলিক কথা বলতে থাকে জেঠুর সাথে আর বলে, জেঠু তুমি চিন্তা করো না, বলছি তো আমি তো তোমার সাথে আছি, গৌরব আছে, আমরা সবাই আছি, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জেঠুমণি তখন বলে, না রে মা, এত সহজে টাকার ব্যবস্থা হবে না, অনেকগুলো টাকার ব্যাপার। এটা যদি 200-500 ব্যাপার হতো তাহলে বুঝতাম, এখানে লাখের কথা। আর এতগুলো টাকা কে আমাকে দেবে? আর আমি কি করেই বা শোধ করব? সব দিক হিসাব করে দেখতে গেলে অনেক বড় বিপদের মধ্যে পড়েছি, আর এই বিপদ থেকে বাঁচানোর লোককে আমি খুঁজছি। ভাইয়ের কাছে একবার চাইবো, যদি দেয়। কিন্তু ঝিলিক খুব ভালো মতনই জানতো পিয়ারকে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না, তাই এতগুলো টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর ঝিলিক বলে, আরে তুমি চিন্তা করছো কেন? ঝিলিক আছে না, ঝিলিক থাকতে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। জেঠুমণি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, ঝিলিকটা কে আবার রে? তখনই বুঝতে পারে ঝিলিক যে এই রে, আরেকটু হলেই তো মুখ ফসকে সমস্তটা বেরিয়ে যাচ্ছিল। এবার ঝিলিকের নামটা চলে এসেছে মানে আমি সন্দেহর তালিকায় ঢুকে গেছি। এরপর আঁখি মানে ঝিলিক এদিক ওদিক বলে ম্যানেজ করার চেষ্টা করছে জেঠুমণির সাথে।